हाय फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल मैथ इजिफाइड। तो टाइप वाइज कम्पिटिटिव मैथ सिरिजेर आजकेर अध्याय एभारेज अर्थात गড়। तो गुरुत्वपूर्ण 25টি प्रश्न নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। 6টি টাইপের অঙ্ক আছে এখানে। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য খুবই হেল্পফুল হবে টপিকটি। ওকে, আমাদের অন্যান্য আরও ভিডিও আছে অ্যারিথমেটিকের বিভিন্ন টপিকের উপর, তোমরা সেই ভিডিওগুলি না দেখলে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক আজকের অধ্যায়। তো টাইপ ওয়ানে আমরা একদম এভারেজের বেসিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, এভারেজ কী বলো তো? একটি উদাহরণের মাধ্যমে যদি আমি বোঝাই, এভারেজ কথাটার অর্থ মাথা পিছু, ঠিক আছে, মাথা প্রতি কতটা পড়ে, ঠিক আছে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই তাহলে আমি বলছি, ধরে নাও আমার কাছে 10 টাকা ছিল, আমার আর একজনের কাছে বন্ধুর কাছে 20 টাকা, আরেকটি বন্ধুর কাছে 30 টাকা ছিল। তো আমাদের কাছে মোট কত টাকা ছিল? মোট কত? 60 টাকা ছিল, তাই না? তো আমরা কজন? 3 জন। তো যদি আমি প্রশ্নটা করি যে আমাদের মাথা পিছু অর্থাৎ আমাদের গড়ে আমাদের কাছে ক টাকা ছিল, তখন আমি আমাদের সংখ্যা কজন ছিল 3, সেটা দিয়ে ভাগ করে দেব। তো অ্যান্সার কত হয়ে গেল? 20। ওকে, তো আমাদের 3 বন্ধুর গড়ে আমাদের কাছে কত টাকা করেছিল? 20 টাকা করেছিল। ওকে, তো চলো এই অঙ্কটি দেখা যাক এবার। এই অঙ্কটিতে কী বলেছে? প্রথমে বলেছে যে এখানে 8 জন শিক্ষার্থীর গড় হচ্ছে 51। হ্যাঁ, স্কোর যেটা পেয়েছে এক্সামিনেশনে সে তার গড় কত? 51, আর 9 জন শিক্ষার্থীর গড় হচ্ছে 68। তাহলে 17 জন শিক্ষার্থীর গড় নাম্বার কত হবে? আচ্ছা বলো তো, গড় কথার অর্থ আমি কী বললাম? খুবই বেসিক, যে মাথা পিছু। তাহলে 8 জন শিক্ষার্থীর গড় যদি 51 হয়, তাহলে 8 জন শিক্ষার্থীর মোট নম্বর কত হবে? 408। তারপরে কি বললাম? যে 9 জন শিক্ষার্থীর গড় কত? 68। তাহলে 9 জন শিক্ষার্থীর মোট নম্বর কত হবে? 8 লং 72 2 7 54 আর 7 61, তাই না? তার মানে এখানে টোটাল কত হয়ে গেল? 17 জন স্টুডেন্ট হয়ে গেল, আর 17 জন স্টুডেন্টের টোটাল নাম্বার কত হয়ে গেল? 1020, তাই না? 1020 নাম্বার। এবার ঠিক আগের অঙ্কটির মতোই যেটা উদাহরণ দিলাম, যে এখন বলেছে যে 17 জন শিক্ষার্থীর, এই যে 17 জন শিক্ষার্থী আমরা মোট পেলাম, এই 17 জন শিক্ষার্থীর গড় নাম্বার কত হবে? গড় নাম্বার মানে মাথায় পিছু, তাই না? তাহলে 17 জনের টোটাল নাম্বার যদি 1020 হয়, তাহলে একজনের নাম্বার যেটা হবে সেটাই হবে গড় নাম্বার। তাহলে কত হচ্ছে? 60। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? 60, অপশন 2। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। এইভাবে টাইপ ওয়ানে আরও আমরা একদম বেসিকের উপর কিছু অঙ্ক রেখেছি, সেগুলো ক্লিয়ার করলে আশা করি তোমাদের একটা বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর পুরো অধ্যায়টি যদি তোমরা করে নাও, এখানে 25টি প্রশ্নেই একটা বেসিক অ্যান্ড অ্যাডভান্সেরও কিছু অঙ্ক আছে এখানে, ঠিক আছে? মোটামুটি এই চ্যাপ্টারটি সম্পর্কে একটা ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট আইডিয়া তোমাদের তৈরি হয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। এটা খুবই একটি সাধারণ অঙ্ক। যেমন বলেছে যে 12 কেজি চাল আমি নিয়েছি ক টাকা দামের? 30 টাকা দামের। 12 কেজি চাল নিয়েছি আমি ক টাকা দামের? 30 টাকা দামের চাল নিয়েছি। আচ্ছা, আর 8 কেজি চাল নিয়েছি ক টাকা দামের? 40 টাকা দামের প্রতি কেজি। তো এটা দুটোকে মেশাবো। মেশানোর অর্থ কি? যে 12 কেজি চাল 30 টাকা দামের, আমার টোটাল খরচ কত হলো এই চালটা কিনতে? 360 টাকা। আর 40 টাকা দামের 8 কেজি চাল কিনতে আমার খরচ কত হলো? 320 টাকা। তো আমার কাছে কত কেজি চাল হলো? এখন সবগুলো মিশিয়ে যদি দেই তাহলে কত চাল হলো? 20 কেজি চাল। আর আমার কত টাকা খরচ হলো? 680 টাকা। তার মানে আমার এই মিশ্রিত চালটিতে প্রতি কেজির দাম কত হয়ে গেল? প্রতি কেজির দাম হয়ে গেল 680/20, অর্থাৎ 34 রুপিস। তো আমার এভারেজ কত হয়ে গেল? মিশ্রিত চালের গড় দাম হয়ে গেল, অর্থাৎ প্রতি কেজির দাম হয়ে গেল কত? 34 টাকা। আশা করি বুঝতে পেরেছো, খুবই সিম্পল একটি অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। আচ্ছা, এই অঙ্কটিতে কী বলেছে? যে এ এবং বি এর গড় মাসিক আয় কত? এ এবং বি এর গড় মাসিক আয় কত? 14,000।
আচ্ছা বলো তো ফ্রেন্ডস, যদি দুজনের গড় আয় মানে মাথা পিছু আয় 14,000 হয়, তাহলে দুজনের মোট আয় কত হবে? আমি এভারেজকে সবসময় কী দিয়ে গুণ করে দিই? 2 দিয়ে গুণ করে দিই, সংখ্যা দিয়ে গুণ করলে আমরা মোটটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে এ এবং বি এবং বি এর মোট আয় হচ্ছে 2 গুণন 14,000 করে দিলাম। অনুরূপভাবে বি আর সি এর গড় আয় দিয়েছে ওরা অঙ্কটিতে, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিলে কী হয়ে যাবে? মোট আয় পেয়ে যাব। আর সি এবং এর গড় আয় দিয়েছে, তো 2 দিয়ে গুণ করলে কি হবে? আমি পেয়ে যাবো মোট আয়। ঠিক আছে, তো এটাকে যদি জুড়ে দিই তাহলে কি হচ্ছে? 2abc আমি পেয়ে যাচ্ছি সমান সমান 2 ইন্টু কত পেয়ে যাচ্ছি? 44,000। তার মানে এ বি সি সমান সমান কত পেলাম? 44,000। আচ্ছা বলো তো, এ বি সি সমান সমান 44,000 কথার অর্থ কি? এ বি এবং সি এর মোট আয় হলো 44,000, তাই না? আচ্ছা, আমাকে কিসের আয় বের করতে বলছে? সি এর মাসিক আয়। তো এ বি সি এর মোট আয় থেকে যদি আমি এ বি এর মোট আয় বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাব? সি এর মোট আয় পেয়ে যাব, তাই তো? তাহলে বলো তো, এ এবং বি এর মোট আয় কত? এই যে ঠিক এখানে প্রথম লাইনটাতেই আমরা করে রেখেছি, এ এবং বি এর গড় আয় ছিল 14,000, তাহলে মোট আয় হবে 28,000। তাহলে এখানে যে 44,000 ছিল, 44,000 থেকে যদি আমি 28,000 বাদ দিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 44,000 হচ্ছে এ বি এবং সি এর মোট আয়। সেখান থেকে আমি বাদ দিলাম কার আয়? এ বি এর আয়। তো আমি কার আয় পেয়ে যাব? সি এর আয় পেয়ে যাব, তাই না? তার মানে সি এর আয় কত হলো? 16,000। এটা কার আয় হলো? সি এর আয়। ওকে, তো সি এর আয় হয়ে গেল। মাসিক আয় কত হলো? 16,000 টাকা। তো আমার অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 1। ওকে, বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে যে চারটি সংখ্যা আছে, চারটি সংখ্যার প্রথম তিনটির এভারেজ চতুর্থ সংখ্যাটির ক গুণ। প্রথম তিনটির এভারেজ চতুর্থ সংখ্যাটি কোনটি? এক্স, তার 3 গুণ। ঠিক আছে, তো প্রথম তিনটি সংখ্যার এভারেজ কত হয়ে গেল? 3x হয়ে গেল, কারণ চতুর্থ সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স। ওকে, তাহলে প্রথম তিনটি সংখ্যার এভারেজ যদি 3x হয়, তাহলে বলো তো প্রথম তিনটি সংখ্যার টোটাল কত হবে? মাথাপিছু 3x, তাহলে তিনটি সংখ্যার টোটাল কত হবে? 9x। তাহলে তিনটি সংখ্যার আমি টোটাল পেয়ে গেলাম 9x, চতুর্থ সংখ্যাটি x, তার মানে চারটি সংখ্যার সমষ্টি কত? 10x। 4 দিয়ে যদি ভাগ করে দিই সমষ্টিকে, তাহলে আমি কি পেয়ে যাই? গড়। তো চারটি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 5 বলে দিয়েছে। ওকে, ঠিক আছে, তার মানে কত হয়ে গেল? 10x সমান সমান 20, তাহলে x সমান সমান 2। তার মানে আমার চতুর্থ সংখ্যাটি কত? চতুর্থ সংখ্যাটি হচ্ছে 2। আমাদের চতুর্থ সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, তো অ্যান্সার হয়ে গেল অপশন 3। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আচ্ছা, এখানে বলেছে একটি ক্লাসে মেয়েরা যা স্কোর করেছে সেটার গড় স্কোর করেছে 73 মার্কস, আর ছেলেরা স্কোর করেছে গড়ে 71 মার্কস। ঠিক আছে, আর যদি পুরো ক্লাসের হিসাব করা যায়, তাহলে পুরো ক্লাসের গড় হচ্ছে 71.8। দেখো এই অঙ্কটিতে আমি যদি গার্লসের সংখ্যা এক্স ধরে নিই আর বয়েজের সংখ্যা ওয়াই ধরে নিই, তাহলে তো বলো আমাকে ফ্রেন্ডসরা যে মেয়েদের স্কোর কত হলো? মেয়েদের গড় স্কোর ছিল 73, তাহলে এক্সটা গার্ল মিলে টোটাল স্কোর করেছে কত? 73x। আর বয়েজরা মিলে বয়েজের গড় কত ছিল? মানে মাথা পিছু 71 স্কোর করেছে, তাহলে ওয়াই জন বয়েজ কত স্কোর করেছে? 71y। তো এটাকে যদি জুড়ে দেই, তাহলে 73x প্লাস 71y, এটা কি পুরো ক্লাসটার মোট রান হয়ে যাবে? মোট রান তো না, মোট স্কোর হয়ে যাবে। এবার পুরো ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা কত? এক্স প্লাস ওয়াই, আর পুরো ক্লাসের গড় কত? 71.8। তো এটাও হয়ে গেল পুরো ক্লাসের মোট স্কোরের সমষ্টি, মানে স্কোরের সমষ্টি, মোট স্কোর এটা হয়ে গেল। তো একদিকে করলাম আমি, এই লেফট হ্যান্ড সাইডে কী করলাম? বয়েজ এবং গার্লসের ইন্ডিভিজুয়াল স্কোরকে যোগ করে দিলাম, করে মোট স্কোর পেয়ে গেলাম। আর এখানে পুরো ক্লাসের ঘরের স্কোরকে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দিয়ে গুণ করে দিলাম, তো এখানেও মোট
স্কোর পেয়ে গেলাম। দুক্ষেত্রেই একই, দুটোকেই আমরা একই ইকুয়াল করতে পারছি, কারণ দুটোই একই জিনিসকে রিপ্রেজেন্ট করছে। তো এটাকে সলভ করলে কী দাঁড়াবে ফ্রেন্ডস? চলো, 73x plus 71y equal to 718x plus 718y। ওকে, তো এটাকে এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কী হয়? 1.2x, আর ওয়াইটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কী হচ্ছে? 0.8y। ওকে, তো x/y সমান সমান কত হয়ে যাচ্ছে? 2/3। তো 2/3 কথাটার অর্থ কী হয়ে গেল? যে 5 জন গার্লসের, এক্স মানে হচ্ছে গার্লস, ওয়াই মানে আমরা বয়েজ ধরেছিলাম। তো 5 জন টোটাল স্টুডেন্টের মধ্যে 2 জন গার্লস, তো 100 জনের মধ্যে কতজন গার্লস হবে? 40% গার্লস হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের ক্লাসটিতে শতকরা কতগুলি মেয়ে আছে? 40%। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কটিতে কী বলেছে? যে একজন ফল বিক্রেতা বড়, মাঝারি ও ছোট আকারের আপেল বিক্রি করছেন 15, 10 টাকা, 5 টাকা যথাক্রমে। আর মোট বিক্রি হওয়া আপেলের সংখ্যা কত? 3টা, 2টা, 5টা। তার মানে যে আমি লিখছি 3 ধরনের আপেল ছিল, তাই না? সরি, বিগ সাইজ আপেল কটা ছিল? 15টা, আর উনি বিক্রি করেছেন কয়টি? 3টি। তার মানে টোটাল ক টাকার আপেল বিক্রি করলেন? 45 টাকার। আর মিডিয়াম সাইজ আপেল দাম কত? 10 টাকা, বিক্রি করলেন কটি? 2টা, তার মানে হচ্ছে 20 টাকার আপেল বিক্রি করেন। আর স্মল সাইজ আপেলের দাম কত? 5 টাকা, বিক্রি করেছেন 5টি, তো টোটাল 25 টাকার বিক্রি করলেন। তো এটা কত হয়ে গেল? 70, 90 টাকা। তো উনি 90 টাকার আপেল বিক্রি করেছেন। মোট আপেলের দাম কত হয়ে গেল? বিক্রিত যে টোটাল আপেলগুলো যেগুলো আমি বিক্রি করেছি, হ্যাঁ, তো কত টাকার আপেল বিক্রি করেছি? 90 টাকার। আর 90 টাকা কতটা আপেলের দাম? দেখো, 2, 3, 5 অর্থাৎ 10টা আপেলের দাম। তার মানে প্রত্যেকটি আপেলের মাথা পিছু অর্থাৎ গড় দাম কত? 9 টাকা। ঠিক আছে, তো এটাই বের করতে বলেছে যে একটি আপেলের গড় মূল্য কত? 9 টাকা। তো আমার অ্যান্সার হয়ে গেল অপশন 3। ওকে, খুবই ইজি একটি অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট টাইপ 2 এ চলে আসলাম ফ্রেন্ডস। টাইপ 2 এ দেখি কী ধরনের অঙ্ক আছে। তো টাইপ 2 শুরু করার আগে আশা করি তোমরা যে টাইপ 1 যে ধরনের বেসিক অঙ্কগুলি রেখেছিলাম আমরা, তো এই বেসিক অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো টাইপ 2 শুরু করা যাক, দেখা যাক কী ধরনের অঙ্ক আছে। আচ্ছা, টাইপ 2 এ বলেছে 11টা সংখ্যার আমাকে গড় দিয়ে দিয়েছে। 11টা সংখ্যার গড় কত বলেছে? 35। আচ্ছা, 11টা সংখ্যার গড় 35 মানে সমষ্টি কত হচ্ছে? 35কে 11 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3, 8, আচ্ছা 35, আচ্ছা 385 হচ্ছে, তাই না? 385। তাহলে 11টা সংখ্যার সমষ্টি কত পেয়ে গেলাম? 385। আচ্ছা, এটা থাক এদিকে। এবার দেখো, প্রথম 6টি সংখ্যার গড়, মানে 11টা সংখ্যার আমি যদি প্রথম থেকে হিসাব করি 6টি সংখ্যার গড় কত? 32। আবার ডান দিক থেকে যদি, শেষের দিক থেকে যদি আমি 6টি সংখ্যার গড় করি তাহলে কত হচ্ছে? 37। তো দেখো এখানে 6টা 6টা 12টা হয়ে গেল। 12টা কেন হলো? কারণ হচ্ছে মাঝখানের যে সংখ্যাটি আছে সেটা যখন আমি প্রথম দিক থেকে গুনলাম তখন একবার ওটা কাউন্টিংয়ে চলে আসলো, আবার শেষ থেকে যখন গুনলাম 6টি সংখ্যা সেটা আরেকবার কাউন্টিংয়ে আসলো, তো ডাবল কাউন্টিং হচ্ছে। তার মানে এখানে যে আমি টোটাল সমষ্টি পাচ্ছি, প্রথম 6টি সংখ্যা, এখানে সমষ্টি কত হচ্ছে? 6 × 32। আর শেষের দিক থেকে যখন আমি 6টি সংখ্যা গুনছি তখন এই 6টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 6 × 37। তো এটাকে যদি পুরোটাকে যদি যোগ করে দিই তাহলে কি হচ্ছে? সবগুলো সংখ্যার সমষ্টি হয়ে যাচ্ছে। কিন্তু কটি সংখ্যার সমষ্টি হলো? 12টি সংখ্যার সমষ্টি হলো। 12টি কেন? আমার কাছে তো 11টি সংখ্যা আছে, কারণ হচ্ছে মাঝখানের সংখ্যাটিকে আমি দুবার গুণ করেছি। তো এই টোটাল সমষ্টিটাকে থেকে যদি আমার এই 11টি সংখ্যার অরিজিনালি যেটা সমষ্টি হয় সেটা বাদ দিয়ে দিই, তাহলে আমি মাঝখানের সংখ্যাটিকে
যেটাকে আমি এক্সট্রা গুনেছিলাম, দুবার গুনেছিলাম, সেই সংখ্যাটি পেয়ে যাব। তো আমাকে কি নির্ণয় করতে বলেছে? ষষ্ঠ সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কত হলো? 6 ইন্টু কত হচ্ছে 69 মাইনাস 385। এটাকে করলে কি কত হচ্ছে? 6 লং 54, 5 থাকছে 54, 5 637, 41, 414 হয়ে যাচ্ছে। 414 থেকে 85 বাদ দিলে কত হচ্ছে? 29। ওকে, তো আমার অ্যান্সার কোনটি হয়ে গেল? 29, অপশন 3। ওকে ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি যে মাঝখানের সংখ্যাটিকে আমরা দুবার কাউন্ট করছি, তার মানে এই যে সামটা, এখানে যে 6টা সংখ্যার যোগফল, এই 6টা সংখ্যার যোগফল অর্থাৎ আমার কতটা সংখ্যার যোগফল হয়ে গেল? 12টা সংখ্যার যোগফল। কেন হলো? তো মাঝখানের সংখ্যাটিকে আমি দুবার গোনার জন্য। তো আমি 12টা সংখ্যার যোগফলের মধ্যে আমার একটি সংখ্যা দুবার কাউন্ট করা আছে, তো অর্থাৎ 6 নম্বর সংখ্যাটিকে দুবার কাউন্ট করা আছে। তো আমি 11টা সংখ্যা, এই টোটাল যোগফলটা থেকে যদি আমি 11টি সংখ্যার যোগফল বাদ দিই, তাহলে আমি 6 নম্বর সংখ্যাটি কত ছিল সেটা পেয়ে যাব। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। আচ্ছা, নেক্সট অঙ্কটিতে বলেছে 20টি সংখ্যার গড় আছে 12। আচ্ছা, 20টি সংখ্যার গড় 12 অর্থাৎ হচ্ছে 20 ইন্টু 12, এটা হচ্ছে এই 20টি সংখ্যার সমষ্টি। কত হলো? 240। এবার বলছে প্রথম 12টি সংখ্যা, তারপরে 7টি সংখ্যা আর একটি সংখ্যা। আচ্ছা, প্রথম 12টি সংখ্যার গড় কত? 11। 7টি সংখ্যার গড় কত? 10। আচ্ছা বলো তো, 20টি সংখ্যার মধ্যে প্রথম 12টি সংখ্যা দিয়ে দিয়েছে, তারপরে 7টি সংখ্যা দিয়ে দিয়েছে, তার মানে 19টি সংখ্যা হয়ে গেল। তার মানে এখানে কটা সংখ্যা পড়ে আছে? একটি সংখ্যা পড়ে থাকবে, তাই না? আচ্ছা, প্রথম 12টি সংখ্যার গড় কত? 11, তার মানে টোটাল কত? 132। আর 7টি সংখ্যার গড় কত? পরের 7টি সংখ্যার গড় 10, অর্থাৎ টোটাল কত? 70। আচ্ছা, আমি তাহলে কি পেয়ে যাচ্ছি? 19টি সংখ্যার টোটাল কত পেলাম? এই দুটো যোগ করে দিচ্ছি, কত হচ্ছে? 202। আচ্ছা বলো, 12টি সংখ্যার গড় 12টি সংখ্যার সমষ্টি কত? যদি আমি 12টি সংখ্যাকে যোগ করি 240 হচ্ছে, আর 19টি সংখ্যাকে যোগ করলে কত হচ্ছে? 19টি সংখ্যাকে যোগ করলে 220 হচ্ছে, না 202 হচ্ছে। তার মানে আমার 20 নম্বর যে সংখ্যাটি সেটা কত? 38, তাই না? তবেই তো সমষ্টিটা 240 হবে, তাই তো? চলো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান 3। নেক্সট অঙ্কটা দেখা যাক ফ্রেন্ডস। নেক্সট অঙ্কে বলেছে যে আমি 9টি পর্যবেক্ষণের গড় কত? 16। আচ্ছা, পর্যবেক্ষণ কত অর্থ? আমি কোথাও রিডিং নিচ্ছি কোনো এক্সপেরিমেন্টে, যে এক্সপেরিমেন্টগুলো নিচ্ছি 9টি এক্সপেরিমেন্টের যে আমি রিডিংগুলো নিয়েছি, সেই রিডিংগুলোর 9টির রিডিং কত হয়েছে? 16। তার মানে 9টি রিডিংয়ের জন্য আমি সমষ্টি করি, কত হয়ে যাচ্ছে? 144। তারপরে আমি আর একটা রিডিং নিলাম, দশম রিডিংটি, তাতে করে আমার গড় কত বেড়ে গেল? গড় বেড়ে গেল 1 বেড়ে গেল, অর্থাৎ আমার হয়ে গেল এখন গড় হচ্ছে 17, মানে 170 হয়ে গেল। তার মানে আমার সমষ্টি, রিডিংগুলোর সমষ্টি, যে মানগুলো আমি প্রত্যেকটা রিডিংয়ে নিয়েছিলাম সেই সমষ্টিও বেড়ে গেল। কত বাড়লো? এখানে 26 বাড়লো। তার মানে আমার দশম রিডিংটির ভ্যালু কত ছিল? 26 ছিল। তো আমার অ্যান্সার হয়ে গেল দশম পর্যবেক্ষণটির কত ছিল? 26। ওকে, চলো নেক্সট অঙ্কে বলেছে যে একটি এভারেজে 10টি সংখ্যার এভারেজ হচ্ছে 7। তো প্রতিটি সংখ্যাকে 12 দ্বারা গুণ করলে সংখ্যাটির গড় কত হবে? এটা খুবই একটা বেসিক অঙ্ক বন্ধুরা। দেখো, আমি যদি 10টি সংখ্যা লিখি এইভাবে, আর 10টি সংখ্যার যদি গড় করি, তাহলে আমার গড় কত হয়? 7। আচ্ছা, প্রতিটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করার অর্থ কি? আমি এই যে 12 দিয়ে গুণ করে দিলাম, তাহলে প্রতিটি সংখ্যাকে 12 দিয়ে গুণ হয়ে যাবে। প্রতিটি সংখ্যাকে 12 দিয়ে গুণ করার অর্থ হলো ঠিক এভারেজকেও 12 দিয়ে গুণ করা। তো আমাদের নতুন এভারেজ কত হয়ে যাবে? 84 হয়ে যাবে। তো মনে রেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রতিটি সংখ্যাকে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করা অথবা কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা ঠিক অ্যান্সারটা কী করব? যে আগের যেটা এভারেজ দেওয়া থাকবে, ঠিক আছে, গুণ করার আগে সেই এভারেজটির সঙ্গে গুণ করলেই প্রত্যেকটি সংখ্যাকে আমরা যত দিয়ে গুণ করছি এভারেজকেও ঠিক তত দিয়েই গুণ করব, তাহলেই আমাদের নতুন এভারেজ পেয়ে যাব। অথবা প্রত্যেকটা সংখ্যাকে যত দিয়ে ভাগ করব এভারেজকেও ঠিক তত দিয়েই ভাগ করলে আমাদের অ্যান্সার
চলে আসবে। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। তো আমাদের এটা অ্যান্সার কী হয়ে গেল ফ্রেন্ডস, 84। ওকে, নেক্সট। আচ্ছা ফ্রেন্ডস, আমাদের চ্যানেল ম্যাথ ইজিফাইড, তো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে, এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ডস। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। টাইপ 3। আচ্ছা, পরপর 60টি সংখ্যার গড়, পরপর 60টি সংখ্যার গড় কত বলেছে? 20। এই সংখ্যাটির মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো, দেখো এটা আমি একভাবে লিখছি। আচ্ছা, কনজিকিউটিভ নাম্বার বা পরপর সংখ্যার মধ্যে পার্থক্য কত থাকে? 1-এর। আর কটি সংখ্যা লিখতে বলেছে? 6টি। আমি প্রথম সংখ্যাটা x-3 লিখলাম, তারপরটা x-2, তারপরটা x-1, তারপরে x, তারপরে x-, সব এগুলো কমা কমা দিয়ে লিখছো, হ্যাঁ। তারপরটা প্লাসে চলে আসলো, তারপরটা +2, তারপরটা কত? x প্লাস, এক সেকেন্ড, x+3। আচ্ছা বলো তো, x-2 x এগুলোকে সবগুলোকে যদি আমি জুড়ে দিই, তাহলে মান কত হচ্ছে আমার? -3 +3 কেটে যাচ্ছে, -2 -2 কেটে যাচ্ছে, -1 -1 কেটে যাচ্ছে, পড়ে থাকলো শুধু x। কটা x পড়ে থাকলো? 60টা x। তো গড় করতে গেলে টোটাল সমষ্টি আর সংখ্যা, টোটাল কটার সংখ্যার যোগ করেছি? 60টি সংখ্যার, তো 7 দিয়ে ভাগ করে দেবো। গড় কত দিয়েছে? 20। তো আমি কত পেয়ে গেলাম? x এর ভ্যালু কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম। তো আমার এভারেজ x এর ভ্যালু 20 পেয়ে গেলাম। তো লার্জেস্ট নাম্বার কোনটি ছিল আমার? x+3। x+3, তার মানে আমার অ্যান্সার কত হয়ে গেল? 23। সব থেকে বড়ো সংখ্যাটি কত? 23। ওকে, তো আমি আরেকভাবেও করতে পারি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাববে যে এখানে কেন -3 x-3 থেকে কেন শুরু করলাম, ঠিক তেমন কোনো একটা ব্যাপার নেই। আমি ওই যোগ বিয়োগটা সিম্পলিফাইড করার জন্যই করেছিলাম, ঠিক আছে। তো তোমরা যদি প্রথম সংখ্যাটা x ধরো, তারপর সংখ্যাটি কত ধরবে? x+1 ধরবে, তাই না? কারণ পরপর সংখ্যা বলেছে। তারপরটা x+2, তারপরটা x+3, তারপরটা 4, x+5, x+6। তো এইভাবে 60টি সংখ্যা পরপর সংখ্যা হয়ে গেল, তাই না? যোগ করলে কত হচ্ছে? 7x হয়ে যাবে অবভিয়াস। আর 1 2 যোগ 6 অবধি যোগ করলে কত হচ্ছে? 1 2 3 3 3 6 6 4 10, 10 আর 11 21 হয়ে যাচ্ছে। আর টোটাল কয়টি সংখ্যা? 60টি সংখ্যা। আর এভারেজ কত? 20। তাহলে কত হচ্ছে? x+3 = 20 আর x = কত হচ্ছে? 17। এবার দেখো সব থেকে বড় সংখ্যা কত আমাদের? x+6, তার মানে 17 + 6, 17 + 6 সমান কত হয়ে গেল? 23 হয়ে গেল। তো একই অ্যান্সার আসলো দুই ক্ষেত্রেই। তো এটা যে কোনোভাবেই করতে পারো তোমরা, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। আচ্ছা, নেক্সট অঙ্কে কী বলেছে? দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 9 প্রাইম নাম্বার। আচ্ছা, প্রথম 9টি প্রাইম নাম্বার কোনটি বলো? একটা জিনিস মনে রাখো, অঙ্কটি দেখতে ইজি, কিন্তু তোমাদের একটা জিনিস অবভিয়াস যদি ক্লিয়ার না থাকে তাহলে অঙ্কটি তোমরা ভুল অ্যান্সার করে ফেলবে, যে 1 কিন্তু প্রাইম নাম্বার না। তো আমি প্রাইম নাম্বার যখন লিখব তখন 1কে কিন্তু কাউন্ট করব না, 1 কিন্তু প্রাইম নাম্বার না। তাহলে আমার প্রথম মৌলিক সংখ্যা কোনটি? এবং 2 একমাত্র জোড় সংখ্যা যেটি কিনা মৌলিক সংখ্যা। ওকে, তার মানে 2কে আমি মৌলিকে ধরবো, বাস এতটুকুই ক্লিয়ার আইডিয়া থাকা উচিত। তারপর আমরা প্রথম 9টি প্রাইম নাম্বার লিখব। তাহলে প্রথম 9টি প্রাইম নাম্বার কী কী লিখছি? 2 3 5 7, তারপরে 11 13 17 19 23, 1 2 3 4 5 6 7 8 9, 9টি হয়ে গেল। তো এই গড় কীভাবে বের করতে হয়? যতগুলি সংখ্যা, মানে এই সংখ্যাগুলো যোগ করলে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। আর টোটাল কয়টি সংখ্যা? 9টি সংখ্যা। তো আমার এভারেজ কত হয়ে গেল? 11 সমস্ত 1/9। ওকে, তাহলে প্রথম 9টি প্রাইম নাম্বারের এভারেজ কত? 11 সমস্ত 1/9। তো আমার অ্যান্সার হয়ে গেল অপশান 3। ওকে, আচ্ছা
পরের অঙ্কটা হচ্ছে দ্য এভারেজ অফ দ্য অড নাম্বার আপ টু 100 অবধি যতগুলি অড নাম্বার আছে। আচ্ছা বলো 1 থেকে 100 অবধি বেজোড়া সংখ্যা কত? 1 থেকে 100 অবধি বেজোড়া সংখ্যা কটি আছে? 50টি। আমরা নাম্বার সিস্টেমের ভিডিওতে শিখেছিলাম, যদি তোমরা ভিডিও না দেখে থাকো নাম্বার সিস্টেমের, তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। সেখানে আমরা সিরিজের যোগফল, বিয়োগফল এবং এভারেজ বের করে সেখানেও শিখেছিলাম। তো এখানে বলেছে 1 থেকে 100 অবধি অড নাম্বার মানে বেজোড়া সংখ্যা কটি আছে? 50টি। আচ্ছা 50টি। তো এই 50টি 1 থেকে 100-র মাঝখানে যতগুলি প্রথম থেকে শুরু করে 1 থেকে 100 অবধি প্রথম 50টি বেজোড় সংখ্যার সমষ্টি কত? আমরা জানি 50-এর স্কোয়ার। ওকে, তো এভারেজ বের করতে কী করব? সমষ্টি, অর্থাৎ সমষ্টি বাই সংখ্যা। সমষ্টি কত? 50-এর স্কোয়ার, আর সংখ্যা কয়টি? 50টি সংখ্যা। তো আমার এভারেজ কত হয়ে গেল? 50। আশা করি বুঝতে পেরেছ। তো এই অঙ্কটির আনসার হয়ে গেল আমাদের অপশান 2, অর্থাৎ 50। নেক্সট অঙ্কটি বল, দেখো নেক্সট অঙ্কটি বলেছে দ্য এভারেজ অফ স্কোয়ারস অফ দ্য প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে অসীম অবধি সমস্ত সংখ্যাই স্বাভাবিক। তো প্রথম 10টি সংখ্যা আমি লিখলাম, প্রথম 10টি সংখ্যা মানে 1 থেকে 10 অবধি। এই প্রথম 10টি সংখ্যার স্কোয়ারের সমষ্টি কত হবে? আমরা শিখেছিলাম নাম্বার সিস্টেমের ভিডিওতে, এটা মেনশন করেছি আমরা, এই ধরনের অঙ্ক সলভও করেছিলাম আমরা ওখানে। তো আমি আরেকবার লিখে দিচ্ছি, প্রথম 10টি সংখ্যার সমষ্টি কত লিখবো? n × n+1 × 2n+1 বাই 6, অর্থাৎ n এখানে কটি? 10টি সংখ্যা, প্রথম 10টি বলেছে, তার মানে আমার কত হয়ে গেল? 10 × 11 × 21/6। আচ্ছা এভারেজ করতে গেলে যটি সংখ্যা তত দিয়ে আমরা ভাগ করব। এখানে কটি সংখ্যা? 10 দিয়ে, তো 10 দিয়ে ভাগ করে দেবো, তাই না? 10 দিয়ে ভাগ করলে 10 উঠে যাবে, যোগফলটাকে 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ 10 এখানে উঠে গেল, তাহলে পড়ে থাকলো 11 × 21/6। তার মানে কত হচ্ছে এখানে? 77/2, তার মানে 38.5। তো আমাদের প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত হলো? 38.5। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। তো এই অঙ্কগুলো আমরা করিয়েছিলাম যে এই ধরনের সিরিজের কোনো স্বাভাবিক সংখ্যার সিরিজ, বর্গের সিরিজ, ঠিক আছে, জোড় সংখ্যার সিরিজ, বেজোড় সংখ্যার সিরিজ। তো এগুলো যদি তোমরা না তোমাদের প্রথম মনে হচ্ছে যে জানো না, তাহলে তোমরা অবশ্যই নাম্বার সিস্টেমের ভিডিওগুলি দেখে নিও, সেখানে এটা সম্পর্কে আমরা ক্লিয়ার আইডিয়া দিয়ে দিয়েছি। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে যে 3-এর প্রথম 5টি বেজোড় গুণিতক। আচ্ছা গুণিতক কোনগুলো? আচ্ছা গুণিতক কিছুই না, আমরা বলেছিলাম গুণিতক হচ্ছে 3-এর টেবিলগুলো। 3-এর প্রথম গুণিতক কোনটি? বেজোড় গুণিতক 3-কে আমরা বলি 3। তারপরের বেজোড় গুণিতক 3 দিয়ে গুণ করব, তো কত হয়ে গেল? 9। তারপরের বেজোড় গুণিতক 5 দিয়ে গুণ করব, তো হয়ে গেল 15। এইভাবে আমরা সবগুলো বের করে নেব। তো আমাদের কি বলেছে? আমাদের কি বলেছে? প্রথম 5টি বেজোড়। তো আমরা প্রথম 5টি বেজোড় গুণিতক লিখে ফেলেছি 3-এর। তাহলে সমষ্টি কত হলো আমাদের এখানে? 9, 3 আর 27 হচ্ছে এখানে 30 হয়ে যাচ্ছে, 19 আর 21 30 হয়ে যাচ্ছে, 30 60 আর 15 75 হয়ে যাচ্ছে। তো এখানে টোটাল সমষ্টি কত হয়ে গেল? 75। আর টোটাল সংখ্যা কয়টি আছে? 5টি। ঠিক আছে, তার মানে আমাদের এভারেজ কত হয়ে গেল? 5, 15, 75। ওকে, তো আমি তাহলে খুবই ইজি ব্যাপারটি, যে 3-এর প্রথম 5টি বেজোড় গুণিতক বের করার জন্য আমরা প্রথমে 3-এর টেবিল লিখবো বেজোড় সংখ্যা দিয়ে, ঠিক আছে। প্রথম 5টি 1, 3, 5, 7 এই প্রথম 5টি বেজোড় সংখ্যা, তাদের সমষ্টি করে আমরা টোটাল যটি সংখ্যা সেটা দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? ভাগ করলে আমরা গড় পেয়ে যাচ্ছি। ওকে, তো আমাদের গড় হয়ে গেল 15। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে যে 6টি পরপর গড় মানে জোড় সংখ্যার গড় হচ্ছে 25। ধারাবাহিক পরপর 6টি জোড় সংখ্যার গড় 25 হলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত? আচ্ছা বলো
যে পরপর দুটি জোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত হয়। নর্মালি পার্থক্য কত হয়, নর্মালি না, সবসময় পার্থক্য 2-এর হয়, তাই তো। তো প্রথম জোড় সংখ্যাটা আমি লিখছি। আচ্ছা, ধরে নিলাম এক্স একটা জোড় সংখ্যা, তাহলে তার জাস্ট পরের জোড় সংখ্যাটি কত হবে? x+2, তারপরেরটি x+4, তারপরেরটি x+6, তারপরেরটি x+8, তাই না? তার মানে কত হয়ে গেল? কটি বলেছে? 6টি। 1 2 3 4 5, আমাদের হয়ে গেল 6টি হয়ে গেল, তাই না? এবার বলেছে 6টি ইভেন নাম্বারের গড় কত? 25। তাহলে গড় করতে গেলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে যোগ করে দিতে হবে। আমি যোগ করে দিলাম, তাহলে 6x আসবে, আর এখানে কত? 4 2 6, 6 6 12, 12 8 20, 20 আর 10 30, আর ভাগ করে দেবো কত? 6 দিয়ে, কারণ আমি 6টি সংখ্যার গড় বের করছি। আমার অ্যান্সার কত? 25। গড় কত? 25। তার মানে কত পড়ে থাকলো? x + 5 = 25, অর্থাৎ x = 20। এবার দেখো আমার তার মানে সব থেকে ছোটো সংখ্যাটি কত হয়ে গেল? সব থেকে ছোটো সংখ্যাটি হয়ে গেল 20, আর সব থেকে বড়ো সংখ্যাটি কত হয়ে গেল? 30। ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে গেল 10। তো আমার অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন 2। ওকে, চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। তো নেক্সট আমরা চলে আসলাম টাইপ 4-এ। তো টাইপ 4-এর প্রথম অঙ্কটি কী বলেছে ফ্রেন্ডস? বলেছে যে 5 জন শিক্ষার্থী গণিতে গড় নাম্বার পেয়েছে কত? 50 পেয়েছে। পরে দেখা গেল যে কী হয়েছে, যে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে 48 নম্বর ভুলভাবে 84 আমরা নোট করেছিলাম। যখন মার্কশিট বানানো হয়েছিল তখন ও অ্যাকচুয়ালি স্টুডেন্টটা পেয়েছিল কত? 48। অ্যাকচুয়ালি স্টুডেন্টটা পেয়েছিল 48, কিন্তু আমরা ভুল করে কত লিখেছিলাম? মার্কশিটে 84 লিখেছিলাম। তার মানে আমি কত বেশি কাউন্ট করেছিলাম? 36 নম্বর বেশি ধরে ফেলেছি, তাই হ্যাঁ কি না? ওকে, তো 5 জন শিক্ষার্থীর গড় কত ছিল? 50 নম্বরের, অর্থাৎ টোটাল কত হয়েছিল? 250 নাম্বার ছিল 5 জনের। কিন্তু আমরা ভুল করেছিলাম একটা, যে 48-এর পরিবর্তে নাম্বারটাকে কত ধরেছিলাম? 84 ধরেছিলাম। তার মানে একজন শিক্ষার্থীর ক্ষেত্রে কী ধরেছিলাম? 48-এর পরিবর্তে আমরা 84 ভুল করে লিখে ফেলেছিলাম। তার মানে আমার মোট নাম্বার কত বেশি বেড়ে যাবে? 36 নম্বর বেশি বেড়ে যাবে ভুল রাখার কারণে। তো আমি টোটাল নাম্বার আমার, তাহলে সঠিক নাম্বারটা পেতে গেলে আমাকে 36 নম্বর কমিয়ে দিতে হবে, তাই না? তার মানে আমার এখন সঠিক নাম্বারটা, সঠিক নাম্বারের সমষ্টিটা কত পারবো আমরা? যদি 250, অর্থাৎ টোটাল নাম্বার যেটা ভুলভাবে আমরা কাউন্ট করেছিলাম সেখান থেকে যদি আমরা, যেটা এক্সেস কাউন্ট হয়ে গেছিলো, অর্থাৎ 36 নম্বর যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা সঠিক সমষ্টিটা পাবো নাম্বারের। ওকে, তো তাহলে কত হচ্ছে বিয়োগ করে দেখি। তো এখানে থাকলো 4, আমার 4 হয়ে গেল 214 নম্বর। ওকে, তো 214 নম্বর হচ্ছে 5 জন শিক্ষার্থীর এটা সঠিক সমষ্টি আসলো। তাহলে গড় কত হয়ে যাবে? 4 5 20, 5 2 10, 4.8। ওকে, 4 তাহলে 42.8 হচ্ছে ওই 5 জন শিক্ষার্থীর সঠিক গড়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে যে 50টি নাম্বারের আমরা গড় করেছিলাম, কত হয়েছে? 50টি নাম্বারের গড় হয়েছে, 50টি নাম্বারের গড় কত হয়েছে? 30, অর্থাৎ টোটাল সমষ্টি কত? 1500। এবার আমরা কি করেছি, যে 28 এবং 31-এর পরিবর্তে, দেখো পরে দেখা গেল যে ভুলে 28 এবং 31-এর পরিবর্তে আমরা 82 এবং 13 লিখেছি। মানে আমার সঠিক নাম্বার কত ছিল? 28 আর 31। আর 28 ঠিকই আমি ভুলভাবে কি লিখেছি? 28কে লিখেছি 82, আর 31কে কি লিখেছি? 13। তার মানে আমার অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কত? এই দুটো নম্বরের সঠিক সমষ্টি ছিল 59, কিন্তু আমি ভুল করে লিখে ফেলেছি কত? 95। তার মানে আমার যে স্কোরটা, এখানে যে স্কোরটা আছে, এটা ভুল করেছি আমরা। ভুল করে কত, তাহলে সমষ্টিতে ওই 50টা নম্বরের সমষ্টিতে আমার কত বেশি লেখা হয়ে গেছে আমি দেখি।
59-এর পরিবর্তে আমি 95 লিখেছি, তার মানে আমি ভুল করে কত বেশি লিখেছি, 36 নম্বর আমি বেশি হয়ে গেছে আমার সমষ্টিতে। কারণ আমি কেন 36 হলো, আমি 59-এর পরিবর্তে দুটো নম্বরের সমষ্টি 59 হতো, কিন্তু আমরা ভুল করে 82 এবং 13 লেখার জন্য 13 লেখার জন্য আমার 95 আমাদের টোটাল স্কোরটা হয়েছিল। তো আমার বেশি লিখে ফেলেছি 36। তার মানে আমার টোটাল স্কোর যেটা 1500 ছিল, আমি সেখান থেকে যদি 36 মাইনাস করে দিই তাহলে আমাদের সঠিক সমষ্টিটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে, এখানে তো 4, 6, 1464, ঠিক আছে। তো 1464কে এখন আমরা টোটাল নম্বরের সমষ্টি কটা, 50টি নম্বর। তো আমাদের গড় কত হয়ে যাবে, গড় হয়ে যাবে 29.28। ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান 2। আশা করি বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট। তো চলো নেক্সট অঙ্কটি দেখা যাক। নেক্সট অঙ্ক আমরা টাইপ 5-এ চলে আসলাম ফ্রেন্ডস। তো টাইপ 5-এ প্রথম অঙ্কটি আমাদের ক্রিকেট বা বিভিন্ন ক্রিকেটের কী হচ্ছে বোলিং এভারেজ, ব্যাটিং এভারেজ, এই সংক্রান্ত অঙ্কগুলো এখানে আছে। দেখো বলেছে 10টি ইনিংসে একটি ক্রিকেটের খেলোয়াড়ের, একটি ব্যাটসম্যানের আর কি, রানের গড় কত ছিল 32। তার মানে 10টা ইনিংসে 32 যদি গড় হয়, 10টা ইনিংস অবধি ওনার টোটাল রান কত ছিল ওই ব্যাটসম্যানের, 320 রান। এবার পরে আর একটা ইনিংস খেলার কারণে কত রান করলে তার গড় 4 বাড়বে। তো 11 নম্বর ইনিংসে উনি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো একটা রান করেছিলেন, যার কারণে তার গড় কত বেড়ে গেল, 4 বেড়ে গেল। অঙ্কটা আমরা দুভাবে করব, দেখো। তো এখন নতুন গড় কত হলো 36। তো 11টা ইনিংসের গড় 36, তাহলে 11টা ইনিংসের টোটাল রান কত, 36 ইন্টু 11 মানে কত হলো 36 মানে হয়ে গেল 396, তাই তো 396। তাহলে 10 নম্বর ইনিংসে ওনার টোটাল রান ছিল 320, আর 11 নম্বর ইনিংসে হয়ে গেল 396। তার মানে উনি কত রান করলেন, 11 নম্বর ইনিংসে কত রান করেছিলেন, আমরা যদি এটাকে মাইনাস করে দিই তাহলেই পেয়ে যাচ্ছি 396 মাইনাস 320, 76। তার মানে উনি 11 নম্বর ইনিংসে গিয়ে রান করেছিলেন 76 রান, ঠিক আছে। এই অঙ্কটিকে আরেকভাবে করতে পারি আমরা, দেখো আমি লিখছি। আচ্ছা বলো, 10 নম্বর ইনিংসে একজন ব্যাটসম্যানের রানের এভারেজ ছিল 32। এবার 11 নম্বর ইনিংসেও যদি উনি 32 রান করতেন তাহলে কি এভারেজে কোনো চেঞ্জ হতো না, এভারেজে কোনো চেঞ্জ হতো না। 10টা ইনিংসের এভারেজও 32 ছিল, 11th ইনিংসেও যদি উনি 32 রানই করতেন তাহলে এভারেজে কোনো পরিবর্তন হতো না, তো এভারেজ 32ই থাকতো। কিন্তু এভারেজ কি হয়েছে, 4 পরিবর্তিত হয়েছে। এভারেজ কত অর্থ, পার ইনিংসে 4 রান বেড়েছে ওনার গড়ে, তাই তো। তার মানে 11টা ইনিংসে যদি ওনাকে 4 রান বাড়াতে হয় তাহলে টোটাল কত রান বাড়াতে হবে, 44 রান বাড়াতে হবে। তার মানে উনি 32 রান যদি করতেন তাহলে এভারেজ অপরিবর্তিত থাকতো, এবং এই 32 রানের উপর, এই 32 রানের থেকেও যদি এক্সট্রা 44 রান নিয়ে আসতেন মানে করতেন, ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে 11টা ইনিংসের গড় কত বেড়ে যেত, 4 করে বেড়ে যেত। তার মানে উনি কত রান করেছেন, 76 রান করেছেন 11 ইনিংসে। তো আমরা এইভাবেও করতে পারবো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে একজন ক্রিকেটারের 8th ইনিংসে রানের গড়, কিছু একটা রানের গড় ছিল। 9th ইনিংসে উনি 100 রান করলেন, তার এভারেজ কত বাড়লো, ইনক্রিজ এভারেজ বাই 9, তার এভারেজ 9 রান বেড়ে গেল। দেখো কি বলেছি, যে 8টা ইনিংসে ওনার একটা গড় ছিল, তো আমি গড়টাকে এক্স ধরে নিলাম। আর একটা ইনিংস খেললো, এখানে উনি 100 রান করলো 9th ইনিংসে, তাতে করে ওনার এভারেজ কত হয়ে গেল, 9 বৃদ্ধি পেল। আচ্ছা বলো তো এখানে মোট রান কত, এটা এভারেজ, আর কটা ইনিংস খেলেছে, 8টা ইনিংস, তো 8 টোটাল রান, 8টা ইনিংসের রান হয়ে গেল এতটা। আর এখানে 9টা ইনিংস খেলেছেন, আর এখন এভারেজ হচ্ছে x+9, তার মানে টোটাল রান কত হয়ে গেল 9x + 81। আর এই দুটো ইনিংস 8 নম্বর ইনিংস এবং 9 নম্বর ইনিংসের মধ্যে রানের পার্থক্য কত, 100 রানের পার্থক্য, হ্যাঁ কি না, কারণ ইনি 100 রান এখানে করেছেন। তাহলে আমি যদি দুটোকে বাদ দিয়ে দিই তাহলে আমার কত হবে, 100 হয়ে যাবে। তার মানে x = এখানে 81
এটা 81 হয়ে যাবে, প্লিজ নোট করে নিও। তাহলে আমার কি হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে এখানে এক্স প্লাস 81, এখানে 100। ওকে, একটু ছোট করে নিচ্ছি। তা আমার এক্স ইজুকাল টু কত হয়ে গেল, 99 হয়ে গেল। তার মানে আমার আগের এভারেজ কত ছিল রানের, 19 ছিল, আর এখন এভারেজ কত, 9 রান বৃদ্ধি পেয়েছে। তো 19-এর সঙ্গে 9 যোগ করে দেবো, তার মানে আমার নতুন এভারেজ কত হয়ে গেল রানের, 28। তো আমাদের বলেছে তার রানের নতুন গড় কত, নতুন গড় কত, 28। ওকে, তো বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। আচ্ছা, নেক্সট অঙ্কে বলেছে একজন ক্রিকেটারের বোলিং গড় প্রতি উইকেটে 24.85 রান। আচ্ছা, ক্রিকেটের বলারের বোলিং গড় বলতে কি, যে উনি প্রতি উইকেটে একটা উইকেট নিতে গিয়ে 24.85 রান উনি দিয়েছেন ব্যাটসম্যানকে, ঠিক আছে। তার মানে 24.85 গড়ে আমি ধরে নিলাম উনি এক্সটি উইকেট নিয়েছিলেন। তার মানে এক্সটি উইকেট নিতে গিয়ে উনি টোটাল রান কত দিয়েছিলেন, ঠিক এত রান দিয়েছিলেন। তারপরে দেখো পরে আরেকটা ইনিংস খেললেন, ওনার উইকেট নিলেন কয়টি, 5টি। এখন তার মানে আরেকটা ইনিংস খেলার কারণে ওনার উইকেট সংখ্যা বেড়ে গেল কয়টি, 5টি বেড়ে গেল। আর কত রান দিলেন, 52 রান। আচ্ছা, তাতে করে ওনার এভারেজ কত কমে গেল, 0.85 কমে গেল। তার মানে এখন কত হয়ে গেল এভারেজ, 24। তাহলে এখন উনি মোট কত রান দিলেন, 24 ইন্টু এক্স প্লাস 5। তাহলে আগে যেটা টোটাল রান ছিল আর এখন 5টা উইকেট নেওয়ার পরে উনি যে টোটাল রানটা দিয়েছেন এটার মধ্যে ডিফারেন্স কত, 52 রানের ডিফারেন্স, ঠিক আছে। তার মানে আমি এই দুটোকে মাইনাস করে দিচ্ছি, 24 এক্স প্লাস 5, ওকে, মাইনাস 24.85 এক্স ইকুয়াল টু 52। ওকে, তার মানে এদিকে কত হচ্ছে, 24 এক্স প্লাস 120 মাইনাস 24.85 এক্স ইকুয়াল টু 52। ওকে, একটু ছোট করে নিচ্ছি ক্যালকুলেশনের জন্য। ওকে, তাহলে এখানে কত হচ্ছে ফ্রেন্ডস, এখানে আমি ওটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি। আর ওকে, তো এখানে 68 পড়ে থাকলো, আর মাইনাসটা এর পাশে নিয়ে আসলাম, তো 0.85 এক্স পড়ে থাকলো, রাইট। তো এটাকে সলভ করলে কি হচ্ছে, এক্স ইজুকাল টু 68/85, আর পয়েন্টের কারণে উপরে দুটো শূন্য দিয়ে দিলাম। তো 17 দিয়ে কাটলে 5, 4, 5 দিয়ে কাটলে 20। তো এক্স ইজুকাল টু হয়ে গেল কত, 80। তো শেষ ম্যাচের পর্যন্ত তার উইকেট সংখ্যা কত ছিল, মানে শেষ ম্যাচ খেলার আগের ম্যাচ অবধি তার উইকেট সংখ্যা ছিল 80। ওকে, তার কারণ দেখো আমরা শেষ ম্যাচ কোনটা ছিল, এটি, তার আগের ম্যাচে কটা উইকেট ছিল, এক্সটি, তো এক্সের ভ্যালু হয়ে গেল কত আমাদের 80, আর পরের ম্যাচে 5টা নেওয়ার পরে 85 হয়ে গেল। ওকে, তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। আচ্ছা, টাইপ 6-এ চলে আসলাম। দেখো টাইপ 6-এর প্রথম অঙ্কটিতে কী বলেছে, এটা ওজন সংক্রান্ত অঙ্কগুলো আমরা করব। যেমন প্রথম অঙ্কটিতে বলেছে যে 25 জনের ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন একজন 60 কেজি ওজনের লোকের পরিবর্তে নতুন একজন ব্যক্তি নেওয়া হয়। আচ্ছা, 25 জনের গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায় যখন 60 কেজির ওজনের পরিবর্তে একজন লোকের পরিবর্তে নতুন একজন ব্যক্তিকে নেওয়া যায়। তো দেখো 25 জনের যে এভারেজ ছিল, একজন লোককে আমি হটিয়ে দিয়ে আরেকজন লোককে যদি নিয়ে আসি, ঠিক আছে, একজন 60 কেজি লোকের ওজনের পরিবর্তে, দেখো 60 কেজি লোকের একজন 60 কেজি ওজনের একজন ব্যক্তিকে যদি আমি নিয়ে যাই এবং যদি তার পরিবর্তে একজন সেম ওজনের ব্যক্তিকেই নিয়ে আসি, 60 কেজির ওজনের ব্যক্তিকেই, তাহলে আমার এভারেজে কোনো পরিবর্তন হবে না। তো আমি একজন 60 কেজি ওজনের পরিবর্তে আর একজন নতুন ব্যক্তিকে নিয়ে আসলাম,
ধরে নাও 60 কেজি, তাহলে আমার এভারেজে কোনো পরিবর্তন হলো না, কিন্তু আমার এভারেজে পরিবর্তন হয়েছে বলেছে ক কেজি করে, 1 কেজি পরিবর্তন হয়েছে, তাই না? 1 কেজি পরিবর্তন হওয়ার অর্থ মাথা পিছু 1 কেজি পরিবর্তন হয়েছে। তার মানে 25 জন ব্যক্তি আছে, তো 25 জনের মাথা পিছু 25 কেজি বৃদ্ধি পেয়েছে। 25 জনের মাথা পিছু না, 25 জনে মিলে মোট কত কেজি বৃদ্ধি পেয়েছে? 25 কেজি। মাথা পিছু 1 কেজি বৃদ্ধি পেয়েছে, তার মানে ব্যক্তিটি 60 কেজি প্লাস 25 কেজি 85 কেজি ওজনের হবে। আচ্ছা, এটা আমরা এইভাবে করতে পারি। আমি একদম বেসিক দিয়ে আরেকটা করিয়ে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, 25 জন ব্যক্তি ছিল, তাদের এভারেজ ছিল এক্স কেজি। ওকে, এবার একজন ব্যক্তি চলে যাওয়ায়, ঠিক আছে, একজন ব্যক্তি চলে যাওয়ায় 60 কেজি ওজনের একজন ব্যক্তি চলে গেল এবং নতুন একজন ব্যক্তি আসলো, তাতে করে কি হলো, এক্স প্লাস 1 হয়ে গেল এভারেজ। এখনও কিন্তু ঠিক 25 জনই আছে, ঠিক আছে। এবার যদি আমি আগের মোট ওজন কত ছিল আমার? 25x, আর এখন মোট ওজন কত ছিল? 25x প্লাস 25, ঠিক আছে। এবার দেখো তো ফ্রেন্ডস, আগে মোট ওজন ছিল আমার কত? 25x, আর এখন মোট ওজন 25x তো আছেই প্লাস 25, তার মানে আমার মোট ওজনে কত বৃদ্ধি হয়েছে? 25 কেজি বৃদ্ধি হয়েছে। তো আমার 60 জন, একজন ব্যক্তি 60 কেজি ছিল, উনি চলে গেছেন এবং ওনার পরিবর্তে এমন একজন লোককে নিয়ে এসেছি যাতে আমার আগে যে ওজন ছিল তার থেকে কত বেশি বৃদ্ধি পেয়েছে? 25 কেজি বৃদ্ধি পেয়েছে। তো 60 কেজির একজনের পরিবর্তে আমি যদি 60 কেজি ওজনেরই একজনকে নিয়ে আসতাম, এভারেজে কোনো পরিবর্তন হতো না। যদি 60 কেজি ওজনের লোকের পরিবর্তে আমি আরও এক্সট্রা 25 কেজি দিয়ে নিয়ে আসি, 25 কেজি ওজনের এক্সট্রা 25 কেজি মানে 85 কেজি ওজনের একজন ব্যক্তিকে নিয়ে আসি, তাহলে আমার গড়ে 1 কেজি করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো দুভাবেই আমরা করতে পারি। চলো নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কে বলেছে একটি ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছে, 50 জন শিক্ষার্থীর গড় ওজন কত? 45। যখন একজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে যায়, তো একজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে চলে গেল, তো এখন বলো তো ফ্রেন্ডস, শিক্ষার্থী কত? 49 জন শিক্ষার্থী, তাতে করে গড় ওজন 100 গ্রাম কমে গিয়েছে। 100 গ্রাম কমার অর্থ কি ফ্রেন্ডস? দেখো, যে ব্যক্তিটি চলে গিয়ে, যে স্টুডেন্টটি চলে গিয়েছিল, সে যদি 45 কিলো ওয়েটেরই হতো, আর 50 জনের এভারেজ কত ছিল? গড় ওজন ছিল 45 কিলোই ছিল, তো যে চলে গিয়েছিল তার ওজন যদি 45 কিলোই হতো, তাহলে কিন্তু এভারেজে কোনো পরিবর্তনই হতো না, তখনও 49 জনের এভারেজ 45ই থেকে যেত। তো এখন স্টুডেন্ট কতগুলো আছে? 49 জন আছে, আর একজন চলে গিয়েছে, তাতে করে এভারেজে কত? 100 গ্রাম কমে গিয়েছে। কেন কমে গিয়েছে? কারণ যে স্টুডেন্টটি চলে গিয়েছিল সে নিশ্চয়ই ও এভারেজের থেকে বেশি ওয়েট নিয়ে চলে গিয়েছে। আচ্ছা বলো তো, সে বেশি ওয়েট নিয়ে যাওয়ার কারণে এখন স্টুডেন্ট কতগুলো আছে? 49 জন। তো একজনের গড়ে কত করে ওজন কমেছিল? 100 গ্রাম করে। তার মানে 49 জন এখন যারা পড়ে আছে, যে স্টুডেন্টটি ছিল ক্লাস থেকে চলে গিয়েছিল, সে গড়ের থেকে বেশি ওজন ছিল তার, সে চলে যাওয়ার কারণে গড়ে কমেছে। তো যেটা কমেছে সেটা সবাই মিলে যত যারা পড়ে আছে, যারা স্টুডেন্টরা এখনও রয়েছে ক্লাসে, তাদেরকে বিয়ার করতে হবে। তো 49 জনের একজনের মাথা পিছু যদি 100 গ্রাম করে ওজন কমে, তাহলে 49 জনের মাথা পিছু কত, 49 জনের টোটাল কত গ্রাম ওজন কমবে? 4900 গ্রাম ওজন কমে যাবে। তার মানে 4.9 কেজি ওজন কমে যাবে টোটাল 49 জনে। এই যে কমে গেল যে ওজনটা, সেটা কে নিয়ে চলে গেল? যে স্টুডেন্টটা চলে গিয়েছে। 45 যদি ওজনের যদি হতো ছাত্রটা, তাহলে এবারে যে কোনো পরিবর্তন হতো না, কিন্তু ওর ওজন 45-এর থেকেও বেশি ছিল, 4 কেজি 900 গ্রাম। তার মানে যে স্টুডেন্টটা চলে গিয়েছিল তার ওজন কত ছিল? 49.9 কেজি। তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 2। ওকে ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্কটি দেখা যাক।
নেক্সট অঙ্কটিতে কী বলেছে, একটি বিদ্যালয়ে 34 জন স্টুডেন্ট ছিল, 34 জন শিক্ষার্থীর গড় কত ছিল, 42 কেজি। ওকে, তো একজন শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করায় গড় ওজন কত বেড়ে গেল, 400 গ্রাম। দেখো, একজন শিক্ষক আমি যদি চলে আসি, এখন স্টুডেন্ট কত হবে, 35 জন, রাইট। এবার শিক্ষকের ওজনও যদি 42 কেজি হতো তাহলে কিন্তু গড়ে কোনো পরিবর্তন হতো না, কারণ 34 জনের গড় 42 ছিল। টিচারেরও ওজন যদি 42 হয় তো সেক্ষেত্রেও 35 জনের ওজনও 35ই থেকে যাবে। কিন্তু এখানে গড় বেড়ে গিয়েছে, গড় কত বেড়েছে, 400 গ্রাম বেড়েছে। আর এখন টোটাল ক্লাসে শিক্ষক এবং ছাত্র মিলে টোটাল সংখ্যা কতজনের, 35 জনের। ঠিক আছে, তার মানে 35 জনে মোট কত গ্রাম ওজন বাড়লো, এখানে কত হচ্ছে, 140 আর দুটো শূন্য, তার মানে 14,000 গ্রাম, তার মানে হচ্ছে 14 কেজি বাড়লো। কেন বাড়লো বলো তো 14 কেজি ওজন? কারণ হচ্ছে স্যার যে টিচার এসেছিল তিনি এভারেজের থেকেও বেশি 14 কেজি ওজনের ব্যক্তি। ঠিক আছে, তার মানে স্যারের ওজন কত, 56। তো স্যার যদি 42 ওয়েটেরই হতো তাহলে এভারেজে কোনো পরিবর্তন হতো না। তো উনি 42 কেজির থেকেও বেশি, কত, 14 কেজি ওজন ওনার বেশি ছিল। তাই ক্লাসের সমস্ত টিচার মানে স্টুডেন্ট অ্যান্ড টিচার মিলে অর্থাৎ 35 জনের গড়ে কত করে ওজন বেড়েছে, 400 গ্রাম করে বেড়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, বেসিক দিয়ে যদি করি এটা তাহলে কিভাবে হবে দেখো। আচ্ছা বলো, এখন স্টুডেন্ট কতগুলো, এখন স্টুডেন্ট অ্যান্ড টিচার হচ্ছে, আগে ছিল 34 জন, এখন টিচার অ্যান্ড স্টুডেন্ট কত। আচ্ছা আমি লিখছি আগে, 34 জনের গড় কত ছিল, 42, আর 35 জনের গড় কত, 42 কেজি 400 গ্রাম। 400 গ্রাম মানে ঠিক এভাবে লিখবো, 4 কেজি, তাই না? তো এই দুটো গুণ করলে আমরা 35 জনের টোটাল ওয়েট পাবো, আর এই দুটো গুণ করলে আমরা 34 জন স্টুডেন্টের টোটাল মোট পাবো। তো এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই, তাহলে আমরা স্যারের ওয়েট পেয়ে যাবো। ঠিক আছে, চলো দুইভাবেই করতে পারি আমরা, তোমরা এটা সলভ করে দেখতে পারো। চলো নেক্সট অঙ্ক বলেছে এ বি এবং সি এর গড় ওজন, এখানে বাংলাটাতে একটু মিস হয়ে গেছে, দেখো তোমরা, এখানে গড় ওজন 45 কেজি হবে, তো এখানে 45 কেজি হবে। ঠিক আছে, তাহলে এ বি সি এর গড় ওজন 45 কেজি হওয়ার অর্থ কি ফ্রেন্ড, মোট ওজন আমরা বলবো 3 দিয়ে গুণ করে দেবো। গড় ওজন 45 কেজি, তাহলে এ বি সি এর মোট ওজন কত হবে, 3 × 45 হবে। ওকে, এ বি সি এর, আচ্ছা এবার এ এবং বি এর গড় ওজন কত, এ এবং বি এর গড় ওজন 40 কেজি, অর্থাৎ মোট ওজন কত, 80 কেজি হয়ে যাবে। আর বি এবং সি এর গড় ওজন কত, বি এবং সি এর গড় ওজন হচ্ছে 43 কেজি, তার মানে মোট ওজন কত হয়ে যাবে, 86 কিলো। তাহলে আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এ প্লাস 2বি প্লাস সি, তো বি এখানে দুবার কাউন্ট আছে, তাই তো? তো এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে, এদিকে 6 16 166। দেখো এ বি এবং সি হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে, 135। এ বি এবং সি হচ্ছে কত, 135, আর এ টু বি সি হচ্ছে 166। কেন এটা বেশি হচ্ছে, কারণ বিকে দুবার কাউন্ট করেছি। তো কত হবে বি এর ভ্যালু, যদি আমরা এটা বিয়োগ করে দিই, 166 থেকে 135, তার মানে হচ্ছে কত, 1.3। তার মানে বি এর ওজন কত হচ্ছে, বি এর ওজন হচ্ছে 31 কেজি। তো এটা আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন 4। ঠিক আছে, তো আশা করি বন্ধু ফ্রেন্ডস তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এই 25টি অঙ্ক করলে তোমাদের আশা করি এভারেজ অধ্যায়টি সম্পর্কে একটা ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট আইডিয়া তৈরি হয়ে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজি ফাইট, and don't forget to like, share and comment. Thank you friends.